সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বেশ কিছু কমিটি বিলুপ্ত করেছে বিএনপি, কেন্দ্রীয় কমিটিতেও এনেছে রদবদল। আন্দোলনের ব্যর্থতায় কারণ বলে বিশ্লেষকরা বললেও নেতারা বলছেন রাজনীতির অংশ। আওয়ামী লীগ বলছে নিজেদের কোন দলে জেরবার বিএনপি, নেতাদের ব্যর্থতায় কর্মীরা হতাশ। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় যোগ্য নেতৃত্বের রাজনীতি আর নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এম এ আজিজ, সাংবাদিক ও কলামিস্ট, আছেন সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় নম্বর ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। আল্লাহর দরবারে হাজিরা, পাপ মোচনের নিবেদন, হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি সহ মুসলিম উম্মার শান্তি কামনা। রোববার মিনায় ফিরে পশু কোরবানি করবেন হাজিরা। হাটে হাটে দরদামের ব্যস্ততা, শেষ সময়ে ঢাকায় ক্রেতার দেখা পেলেন ব্যাপারীরা। ভর্তি দামে পশু কিনতে পেরে খুশি, লোকসানের হিসেব করছেন বিক্রেতা। যাত্রী ঠাসা বগি আর ডেক ভর্তি করে বাড়ির পানে ছুটছে লঞ্চ, ট্রেন। ভোগান্তি হলেও উচ্ছ্বসিত ঘরমুখী মানুষ। মহাসড়কে গাড়ির চাপ, আছে যানজট। ৭৪-এর মতো দেশে দুর্ভিক্ষ সৃষ্টির ষড়যন্ত্র চলছে। কৃষক লীগের কর্মসূচিতে প্রধানমন্ত্রী বললেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা হাস্যকর। এবং মিয়ানমারে সংঘাতের প্রভাবে সেন্ট মার্টিন আসা যাওয়া বন্ধ হলেও গুজবে উত্তাল ফেসবুক। ভিত্তিহীন তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রশাসনের। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম যোগ্য নেতৃত্বের রাজনীতি। রাজনীতিতে কিছু কথা চলছে, সেসব শুরুতেই বলছিলাম। বিএনপি তাদের কমিটি বেশ কিছু বিলুপ্ত করেছে, কেন্দ্রীয় কমিটিতে রদবদল এনেছে। বিএনপি নেতৃত্ব বলছে যে তাদের কেন্দ্রীয় কমিটির মেয়াদ অনেক আগে শেষ হয়েছে, বর্তমান প্রেক্ষাপটে কাউন্সিল করা সম্ভব নয় বলেই এই পরিবর্তনগুলো তারা আনছে, এগুলো অনিবার্য। তবে দলের ভেতরে এ নিয়ে কথা আছে, আন্দোলনের ব্যর্থতার কারণে নেতৃত্বে বা কমিটিতে পরিবর্তন আসছে কিনা। বিএনপি, আওয়ামী লীগ এছাড়াও আরও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলেছে। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবো। আজিজ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিএনপির কমিটি বিলুপ্তের কথা নিশ্চয়ই আপনি জেনেছেন। ঢাকা মহানগরের কমিটি বিলুপ্ত হয়েছে, যুব দলের কমিটি, ছাত্র দলের কমিটি। কেন্দ্রীয় নেতৃত্ব পরিবর্তন এসেছে ৩৯টা পদে। তো এখন এ নিয়ে কেউ কেউ বলছেন যে বিএনপির যে সরকার বিরোধী আন্দোলন, বিশেষ করে নির্বাচনের আগে, ৭ জানুয়ারি নির্বাচনের আগের যে আন্দোলন, সেখানে ব্যর্থতার কারণে নেতৃত্বে পরিবর্তন এসেছে। এছাড়া আপনারা নিশ্চয়ই মনে আছে, গত ৭ জানুয়ারি নির্বাচনের পরপর কয়েকটা পত্রিকাতে এরকম রিপোর্ট হয়েছিল যে বিএনপির নেতারা আন্দোলন পরিচালনার জন্য বা যারা বিভিন্ন সময় আন্দোলন করতে গিয়ে আহত হয়েছেন কিংবা আর্থিকভাবে একটু পিছিয়ে পড়া অবস্থায় আছেন, তাদের জন্য দল থেকে যে তহবিল দেওয়া হয়েছিল সেটিও নেতারা মেরে দিয়েছেন, নিজেদের পকেটে পুড়েছেন। তো সবকিছু মিলে বিএনপি একটা লাগাতার আন্দোলনের মধ্যে আছে। বিএনপি নেতৃত্ব ব্যর্থতার কথা স্বীকার করছে না, তারা বলছে যে আন্দোলনটি চলমান, সাফল্য যে কোনো সময় আসতে পারে। কিন্তু এই প্রেক্ষাপটে এই ধরনের বিষয়গুলো যখন আসে, তখন কি ব্যাপারটা আসলেই এর ভেতরেও কিছু আছে কিনা, সেরকম একটি কৌতূহলের জন্ম দেয় কিনা? ধন্যবাদ আপনাকে। এই বড় বড় দলের ভিতরে কি আছে এটা বোঝা মুশকিল, কারণ আমি তো আগেও বলেছি দাদার কাছেও ডকুমেন্ট আছে, আমি লিখেছি, যেহেতু তার বাইরে তো আমি যেতে পারবো না। কারণ এই বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, এই দলগুলো এখন এক ব্যক্তি করে চালায়। সুতরাং ভিতরে কি আছে এটা তো ওই এক ব্যক্তি জানে। অন্যরা যা বলে অনুমানের ভিত্তিতে, পত্রিকাও যা লেখে অনুমানের ভিত্তিতে। সবাই গণতন্ত্র চায়, কিন্তু পার্টির ভিতরে গণতন্ত্র নাই, একটা পার্টির ভিতরে গণতন্ত্র নাই। এখন ধরেন বিএনপি যেটা বললেন যে বিএনপির কেন্দ্রে আপনার পরিবর্তন এসেছে, দুটা যুব দল ও কমিটি বাতিল করেছে। এখন দেখেন, আগে পত্রিকাগুলো লিখেছে যে স্ট্যান্ডিং কমিটিতে অনেকে অসুস্থ, প্রবীণ, কতগুলো পদও খালি আছে, সেখানে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। হয়েছে ধরেন হয় নাই মানে কি, এখন পর্যন্ত হয় নাই। এখন পর্যন্ত সামনে যে হবে না, সামনে তো হয়তো হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই পরিবর্তনটা, ধরেন আমার টুপি আপনার মাথায় দিলাম, আপনার টুপি আমার মাথায় নিলাম, পরিবর্তনটা কি হলো? আমি এইভাবে কমিটি বরাবরই আমি অভ্যস্ত না। আমিও ছাত্র রাজনীতি করেছি, কমিটির ছোট নেতারা বড় নেতা বানায়, এইভাবে
কোনো ব্যক্তি কোনো পার্টি ধরেন আওয়ামী লীগ ইশারায় নেতা বানায়, বিএনপি তাদের গঠনতন্ত্রে আছে, জাতীয় পার্টির গঠনতন্ত্রে আছে, তারা প্রেস রিলিজ দিয়ে বা লোক ঠিক করে তাদের মতো তারা হয়তো জিজ্ঞেস করছে কাউকে, কিন্তু আমি এই ধরনের গণতান্ত্রিক চর্চার পক্ষে না। কারণ এখানে ধরেন আমি উদাহরণ দেই, আপনার নেতা যুগ্ম সম্পাদক আলাল সাহেবকে ভাইস প্রেসিডেন্ট বানাইছে, আর বলেন কোনটা বড়? পদে র্যাঙ্কিং এ মনে হবে ভাইস প্রেসিডেন্ট বড়, উপদেষ্টা বানিয়েছেন, উপদেষ্টা বানিয়েছে, উপদেষ্টা আপনার ইয়েতে বড় মনে হচ্ছে, কিন্তু আসলে যুগ্ম সম্পাদক আমি মনে করি যে উপদেষ্টার চাইতে সেখানে সে ভালো ছিল মনে হয়। আবার উপদেষ্টা যে বানাইলো, আমি জানি অনেক উপদেষ্টা প্রফেশনেই নাই, মাস্তানি পলিটিক্সে নাই, মাস্টারি করে খায়, অমুক করে খায়, রিটায়ারমেন্ট, এগুলো বাদ দেয় নাই কে? বাদ দেয় নাই। ধরেন আবার ডক্টর রিপন সাহেব ছিল স্পেশাল সম্পাদক, তাকে সম্ভবত উপদেষ্টা বানাইছে নাকি? হ্যাঁ, এটা কোনটা বড়? আমার কাছে মনে তো হয়েছে যে স্পেশাল মানে বিশেষ সম্পাদক মানে আমার কাছে মনে হয়েছে যে নেক্সট টু মহাসচিব। এখন তো মনে হইতেছে তা তো ছিল না এতদিন। হ্যাঁ, সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে পার্টিগুলোর ভিতরে ডেমোক্রেটিক চর্চা এবং ডেমোক্রেটিক পদ্ধতিতে নেতা নির্বাচিত হওয়া উচিত, যেটা আমাদের দুর্ভাগ্য কোনো বড় পার্টিতে এটা হচ্ছে না। এবং এই জন্যই আমি কিন্তু সামনে যাই বলুক গণতন্ত্র রক্ষা, আপনি এই পর্যন্ত যেটা বলেছেন সেটা তো একাডেমিক একটা আলোচনা, কিন্তু আমি বলতে চাইছি এখানে যে কথাটা আছে যে এই নেতৃত্ব আন্দোলনে ব্যর্থ হয়েছে বলে এই রদবদল, আপনি এটাকে কিভাবে দেখেন? এই কথাটা সমর্থন করেন কি করেন না? না, নেতৃত্ব ব্যর্থ একটা পার্টির তো সামগ্রিকভাবে হয়, তাই না? নেতৃত্ব এই পার্টিগুলোর নেতা, এখন আওয়ামী লীগের একজন নেতা দেয়, বিএনপির একজন, জাতীয় পার্টির একজন, এখন আবার ভাগ হয়েছে, দুইটা হয়েছে। তো এখন যদি ব্যর্থতা আমি যদি ধরি, তাহলে এক ব্যক্তির ব্যর্থতাই ধরতে হবে এখানে, কারণ কালেকটিভলি তোর সংগঠন চলছে না। এক ব্যক্তি মানে কি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি চালাচ্ছেন, আমাকে উল্লেখ করে এখানে তো কালেকটিভ গণতন্ত্র মানে কালেকটিভ লিডারশিপ থাকতে হবে। কালেকটিভ লিডারশিপ তো কোনো পার্টির মধ্যে নাই। জি আপনাকে অনেক ধন্যবাদ সুভাষ দা। এই কথাটাই আমি আপনার কাছ থেকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, কালেকটিভ লিডারশিপ কোন দলের মধ্যেই দেখেন না আজিজ ভাই। আজিজ ভাইয়ের কথার মধ্যে কিন্তু হতাশার সুর আছে এবং খুব বোধগম্য কারণেই আছে। তিনি কথা বলতে বলতে এক জায়গায় বলেই ফেলেছেন, আমিও ছাত্র রাজনীতি করেছি। সেই রাজনীতির প্রেক্ষাপট থেকে তিনি এখন যা দেখছেন মেলাতে পারছেন না। বিশেষ করে তার সমর্থিত দল যেভাবে এলোমেলোভাবে চলছে, সেই এলোমেলো চলাটা তার কাছে পছন্দের না। ওই আজকে তো আষাঢ় মাসের প্রথম দিন গেল, সেই বিখ্যাত গান আমরা ছোটবেলার থেকে শুনেছি, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে কিছুতেই যেন মনও লাগে না। এখন আজিজ ভাইয়ের এখন ইদানিং কিছুতেই যেন মনও লাগে না, মন লাগছে না, যে কারণে তার অবিরাম চেষ্টা বিএনপিকে সমালোচনা করার মধ্য দিয়ে আবার আওয়ামী লীগের সমালোচনায় মুখর হয়ে যাওয়া। এ এক অদ্ভুত পদ্ধতি, এবং এই পদ্ধতি অনেক সুশীল হিসেবে খ্যাত যারা হতে চায় তাদের মধ্যে কিন্তু এই রোগকে সংক্রমণ দেখা যায়। আপনি বড় বড় দলের ভিতরে কথা বলছেন, আওয়ামী লীগ ৭৫ বছরে পা দিবে ২৩শে জুন এই মাসেই। আপনি তার যে পথ চলা এবং তার যে লড়াই সংগ্রামের ইতিহাস, সেই ইতিহাসের জায়গা থেকে যদি আমি বিশ্লেষণ করি, আপনি দেখবেন তার জন্মসূত্রে পাওয়া যে সংগ্রামী চেতনা, সেই চেতনার থেকে তাকে কখনো বিচ্যুত করা যায়নি। আর বিএনপির জন্মসূত্রে পাওয়া কি, তার কাঠামোটা কি, এবং সামরিক যান্ত্রিক গহ্বরে তার জন্মগ্রহণ, তো স্বাভাবিক কারণে সেই দলের কাছ থেকে কেন যে প্রত্যাশা করেন আজিজ ভাইয়ের মতন মানুষ, এটা কিন্তু আমার মাথায় আসে না। হ্যাঁ আসে, যেহেতু আওয়ামী লীগ বিরোধিতা করতে হবে, যে কারণে বলছে কোনো দলের মধ্যে গণতন্ত্র নাই। যেই দল আওয়ামী লীগ, আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ৪২-৪৩ বছর ধরে এই দল পরিচালনা করছেন, এবং আপনি
আওয়ামী লীগের যে গঠনতন্ত্রের ধারাবাহিকতা, আপনি তার কেন্দ্রীয় কমিটির বৈঠক, উপদেষ্টা কমিটির বৈঠক, বিভাগীয় সম্পাদকদের বৈঠক ধারাবাহিকভাবে কিন্তু চলছে। আপনি বলেন তো খান মোহাম্মদ রুমেল, আপনি তো অনেক খোঁজ খবর রাখেন, বোধ করি কোনো কোনো ক্ষেত্রে এম এ আজিজ এবং আমি সুভাষ সিংহ রাজ্য বেশি খোঁজ রাখেন। আপনি খেয়াল করে দেখুন তো সর্বশেষ বিএনপির কেন্দ্রীয় কমিটির বৈঠক কবে হয়েছে? বেগম জিয়া কারাগারে যাওয়ার আগে হোটেল লা মেরিডিয়ানে হয়েছিল 2018 সালে। বেগম জিয়া যখন কারাগারে গেলেন 8 ফেব্রুয়ারি, তার কিছুদিন আগে। হ্যাঁ, সেই তাহলে কি দাঁড়াচ্ছে? এটা কোনো দলের কাঠানোর মধ্যে পড়ে না। আমি তো আগে বারবার বলি বিএনপি, কিন্তু এখানে বিএনপি বলছে যে বিএনপির ভাষায় বৈরী পরিবেশের কারণে তারা কাউন্সিল করতে পারছে না। কারণ বৈরী পরিবেশ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ মোকাবেলা করেছে না, ভয়ঙ্কর মোকাবেলা। আচ্ছা, এখানে আরেকটা ফুটনোট দিতে দাদা, এটা ছিল বেগম জিয়ার কারাগারে যাওয়ার আগে যেটি, এটি ছিল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠক, মানে সকল সদস্যদেরকে নিয়ে। আর কাউন্সিল হয়েছে আপনার 2016 সালে। জি, তা 2016 সালের কাউন্সিলের পরদিন, তারপরের দিন, এক সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে কোথাও কোনো দিনকাল সহ, নয়াদিগন্ত সহ কোনো পত্রিকায় কি আপনি দেখেছেন বিএনপির 7 ক-ধারা, সেটা জিয়াউর রহমান যে গঠনতন্ত্রে লিখে গিয়েছিলেন, সেই গঠনতন্ত্রকে পাশ কাটিয়ে 7 ক-ধারা যে বাতিল করা হয়েছে, কোথাও কি বলা হয়েছিল? কাউন্সিলে হয়েছিল? যখন 7 ক-ধারা নিয়ে প্রশ্ন আসলো অনেক পরে, তখন বলল যে আমাদের, আপনি যেটা বললেন, তাদের কাউন্সিলে এটা নাকি এটি কমিটি হয়েছিল। নজরুল ইসলাম খান তিনি বললেন যে এটা আমাদের সংশোধন হয়েছে। কেউ কখনো কিন্তু এটা খোঁজ রাখেনি। অতএব বিএনপি তো আসলে রাজনৈতিক দল নয়, এটা তো বিরোধী মহল এবং দেশ বিরোধী শক্তি নিয়ে তাদের অবস্থান, এটা নিয়ে তাই চলাফেরা। তো স্বাভাবিক কারণে যা হওয়ার তাই হচ্ছে। আমাদের পুরা কপাল, আমরা একটি শক্তিশালী বিরোধী দলের অবস্থান দেখতে পাচ্ছি না। কেননা মুক্তিযুদ্ধ চেতনার আলোকে যে দলটি পরিচালিত হওয়ার কথা, সেই দলের মুক্তিযুদ্ধের কথা মুখে মুখে বলে, ছিটে ফোটাও কিন্তু তাদের অস্তিত্বে অবস্থান করে না। তা স্বাভাবিক কারণে এম এ আজিজ ভাই এর মধ্যে সম্ভাবনা দেখছেন, এর মধ্যে কোনো সম্ভাবনা নাই। আপনি 7 ক-ধারা বাতিল করেছেন, নির্বাচন কমিশন আপনাকে চিঠি দিয়েছে, নির্বাচন কমিশনে যে নজরুল ইসলাম খান জানিয়ে এসেছে, আমরা পরবর্তীতে এই ব্যাপারে আপনারা বিস্তারিত জানাবো। এরপরে কিন্তু নজরুল ইসলাম খান কিংবা বিএনপির পক্ষ থেকে কেউ যায়নি। অতএব এই দলকে নিয়ে ভাবনা চিন্তা করাটা বেশ কঠিন। আজিজ ভাইকে ধন্যবাদ জানাই যে এত কিছুর পরেও এই রকম একটি দলকে নিয়েও ভাবনা চিন্তা করছেন। জি জি, ধন্যবাদ। আজ একটা বিষয় একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে, যারা আপনি ডক্টর আসাদুজ্জামান রিপনের কথা বলছিলেন যে বিশেষ সম্পাদক থেকে উপদেষ্টা, না বিশেষ সম্পাদক থেকে ওনাকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে, এটি একটি সংশোধনী। আর এখানে তিনি বিশেষ সম্পাদক ছিলেন ভাইস চেয়ারম্যানের পদমর্যাদায়, এখন তিনি একেবারেই ভাইস চেয়ারম্যান হয়। সুতরাং এটাকে মনে হয় যে খুব মানে অবনমন বলা যাবে না, এক ধরনের প্রমোশনও বলা যাবে না, অবনমন বলা যাবে না। আচ্ছা, আলাল ভাই আপনার উপদেষ্টা হয়, সেটা ঠিক আছে। আপনি যে জায়গাটাতে শেষ করেছিলেন আজিজ ভাই, যে কালেকটিভ লিডারশিপ নেই, বা আপনি সব দলের কথাই বলছিলেন, যেহেতু প্রসঙ্গটা বিএনপি সম্পর্কে ছিল আপনার কাছে আমার, তো কালেকটিভ লিডারশিপ যেহেতু নেই, তার মানে ব্যাপারটি হচ্ছে এই বাস্তবতাটা কি এখানে দাঁড়াচ্ছে কিনা, যে আলোচনাটা আছে আমাদের রাজনীতিতে ঘিরে, যে 1000 মাইল দূরে থেকে দল পরিচালনা করা সম্ভব নয়, বা বিএনপির যিনি শীর্ষ নেতা এখন, তিনি সেই বাস্তবতা দেখাতে পারেননি। 1000 মাইল দূরে থাকাও সম্ভব নয়, 0 মাইল দূরে থাকাও তো সম্ভব হচ্ছে না। কোন জায়গায় কালেকটিভ লিডার আওয়ামী লীগে আছে কালেকটিভ লিডারশিপ, কালেকটিভ লিডারশিপের কথা আমি বলছি না, আমি বলছি যে আপনার এই আন্দোলনের ব্যর্থতা সফলতার প্রসঙ্গে যে কথাটা আপনাকে বলতেছে, মিটিং করে না। আমি তো জানি যে জুমে প্রায় যখনই প্রয়োজন তখন তারেক রহমান মিটিং করতেছে। তো অনলাইনে কেন্দ্রীয় কমিটিতে বিরাট আয়োজন করতে হয়, সেখানে মনে করে না, দেখা গেল যে সপ্তাহ স্কাইপে মিটিং এর কথা আপনি বলছেন, তো স্কাইপে মিটিং প্রায় প্রতি সপ্তাহে বা সপ্তাহের মধ্যে 2-3 দিনে হচ্ছে, সেটা আমরা গণমাধ্যমে দেখছি। কিন্তু ব্যাপারটি হচ্ছে আবার এটাও আমরা দেখছি যে লন্ডন থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, অসহযোগ আন্দোলন বা ইত্যাদি ইত্যাদি, সেগুলো প্রসঙ্গে যুগবদ্ধ আন্দোলনের শরিকরাও বলেছেন যে আমরা কিছু জানি না, এমনকি বিএনপির অনেক নেতাও বলেছেন যে এই ব্যাপারে তারা অবহিত নন, এবং সেই আন্দোলনগুলো ঘোষণা পর্যায়ে যতটা ছিল, মাঠে খুব বেশি গড়াতে দেখা যায়নি। দেখেন এখানে যে এই যে বললেন কেউ জানে কেউ জানে না, এটাও কিন্তু লাদেনের খবরও নিউজ পেপারে ছাপা হয়, কিন্তু বাংলাদেশে তারেক রহমানের খবর ছাপা নিষিদ্ধ করা আছে কোর্ট থেকে, আদালত থেকে। তো সুতরাং এখন উনি যে নির্দেশ দিচ্ছেন না এখানকার স্ট্যান্ডিং কমিটি নির্দেশ দিছে, এটা কেমনে বুঝবেন? বোঝার তো স্কোপ নাই।
আজকে যদি তারেক রহমানের ভয়েস যদি ওপেন থাকতো তাহলে তো এই প্রশ্নগুলো আসতো না। সুতরাং এখানে আমি তো বললাম যে লাদেনেরটা প্রচার হতে পারে, তারেক রহমানের বক্তব্য প্রচার হতে পারবে না। কোর্ট এটাকে নিষিদ্ধ করে দিছে। কেন কেন? হ্যাঁ, কারণ তিনি দণ্ডিত। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? লাদেন তো সারা পৃথিবী, এই যে ইয়েতে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী, তিনি তো গুজরাটে কসাই হিসেবে পরিচিত ছিল, তো সেও তো প্রধানমন্ত্রী হয়েছে। বাধা হয়েছে রাজনীতিতে, এগুলো বাধা গুজরাটে হয়েছে। কষাই হিসেবে পরিচিত ছিল, কিন্তু গুজরাটের এই গণহত্যা বা যে দাঙ্গা যেটার কথা বলেন সেজন্য কি তিনি কোনো কোর্ট থেকে দণ্ডিত হয়েছিলেন? না, দণ্ডিত হয় নাই। দণ্ডিত হওয়ার মতো পজিশন ছিল না, সেই দেশে করে নাই। আমাদের দেশে করছে, সুযোগ পাইছে করছে। সেখানেই তো প্রশ্ন আসে। আমাদের দেশে আরো করে, মৃত ব্যক্তিকে জেল দিয়ে দেয় কোর্ট। আমাদের দেশে দুর্নীতিবাজরে কয়ে দেয় তদন্ত করা যাবে না। ইন্ডিয়া তো এটা নাই। ইন্ডিয়াতে তো দেখেন এই যে বাইডেনের ছেলে একটা মারা গেছে, আর একটা ছেলে বলা হয়েছে কোর্টে তার জেল হতে যাচ্ছে। বাইডেন তো এটা রায় হয় নাই, কিন্তু মেনে গেছে। সে বলছে যে না, তার অপরাধ প্রমাণ হলে হবে। তো ও দেশে তো অন্তত আশ্রয় নেওয়ার জায়গা আছে, আইনের শাসন আছে তো। আছে তো। বাইডেনের নিজের ছেলে, সে তো প্রেসিডেন্ট। আজিজ ভাই, উল্টা প্রশ্ন আসবে, প্রেসিডেন্টের ছেলে যদি দণ্ডিত হয় সেখানে কেউ প্রতিহিংসা দেখে না, তাহলে আপনার এখানে যদি বিরোধী দলের নেতার ছেলে কিংবা বিরোধী দলের কোনো নেতা দণ্ডিত হন, তাহলে সেটার মধ্যে আবার কারণ রাজনীতি দেখেন। রাজনীতি দেখে এই জন্য মৃত ব্যক্তিকে জেলে দেওয়া হয়। রাত্রে কোর্ট বসে একসাথে 30-40 জন 50 জনকে জেল দিয়ে দেওয়া হয় এই জন্যে। আবার এ দেশে আপনার চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট এগুলো করা হয়, আইনে আছে, করা হয়, করে করে আরেকজনকে ফাঁসায় দেওয়া হয়। আপনি যখন জজ মিয়া নাটক সাজাবেন আর এরপরের পরবর্তী তদন্তে যদি সাপ্লিমেন্টারি চার্জশিট হয়, তাহলে সেটাকে আপনি তাহলে জর্জ মিয়ারটা যদি অপরাধ হয় তাহলে ওটাও অপরাধ। সাপ্লিমেন্টারি চার্জশিট অপরাধ? অপরাধ কারণ হচ্ছে কি, সৈয়দ কাহার সাহেব কেন সাপ্লিমেন্টারি চার্জশিটে যদি আপনার বিপক্ষে যায় তাহলে অপরাধ, এরকম বোঝাতে চাইছেন? এই দেশে কি আরেকটা পুলিশ ছিল না? একজন আওয়ামী পলিটিক্স পুলিশ রিটায়ার করা পুলিশ এনে তদন্ত করে রিটায়ারমেন্টে কেন গেলেন তিনি? কেন? যেভাবেই যাক, গেছে তো সে। মানে আপনি যে তাকে চাকরিচ্যুত করলেন সেটা যেভাবে, তাতে কি হয়েছে? তাকে চাকরিতে বহাল করছে, সে মামলা জিতেছে। মামলা জিতেছে, কি করে দিচ্ছে? তারে নিয়ে সব জায়গায় কাহার সাহেব ছাড়া ছিল না, আওয়ামী লীগে এবারও নমিনেশন চাইছিল, দেয় নাই তাকে, দেয় নাই। না দিয়েছেন, নির্বাচন করেছেন, আউট হয়ে গেছে। যাই হোক, আমার কথা হচ্ছে যে আপনি পলিটিক্সের বাইরে কোর্টকে নিতে পারেন না কেন? যে লোকটা ওপেন পলিটিক্সের প্রতি কমিটেড, এখন যে বিচারপতি বলে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, তারা প্রমোশন পায় কেমনে? তাহলে সেই বিচারে আস্থাটা থাকবে কি করে? এই যে ভারতে এত বড় নির্বাচন হয়ে গেল, ওখানে তো দেখেন ইলেকশন কমিশন নরেন্দ্র মোদী চেঞ্জ করছে তার পক্ষে আনার জন্য, শোনে নাই কথা। আবার বিচার বিভাগ শোনে নাই কথা, কারণ ওখানে হচ্ছে কি দীর্ঘদিনের ডেমোক্রেটিক কালচারে মাঠে খেলতেই যাচ্ছেন না। এখন নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকছে কি থাকছে না সেই পরীক্ষা গণতন্ত্রের। শোনেন, ভারতে ভোট দিতে পেরেছে, পাকিস্তানে ভোট দিতে পেরেছে, ভোট গণনা হয়েছে, ভোটের গণনায় রেজাল্ট হয়েছে। বাংলাদেশে সেই সুযোগ আছে? ভোটেই তো যেতে দেন না, ভোটের কেন্দ্রে যেতে দেওয়া হয় না। এখন এম.এ. আজিজ ভাইয়ের বয়স হয়েছে তো, এটা ভুল রোগে পেয়েছে, মানে সবকিছু ভুলে যায় এবং কিছুটা ইচ্ছে করেও ভুলেন এবং ভুলে গিয়েছে এরকম ভাবও করেন। এ এক অদ্ভুত রোগে তার আক্রান্ত হয়েছেন উনি। একটা কথা খেয়াল রাখা দরকার, বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে জিয়াউর রহমান যখন ক্ষমতা দখল করেছেন অবৈধভাবে, সেই ক্ষমতার দখল এবং পরবর্তীতে আরেক সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের ক্ষমতা দখল, এই দুটো ক্ষমতা দখলকে উচ্চ আদালত বলে দিয়েছে এটা অবৈধ। এইটা কিন্তু বুকে জ্বালা ধরে, এই জ্বালা কিন্তু মেটা খুব মুশকিল। কেননা এই রাজনৈতিক দল নিয়ে যখন কথা বলেন, রাজনৈতিক দলের কোনো সংজ্ঞায় কিন্তু বিএনপি পড়ে না, কোনোভাবে পড়ে না, তাদের সেই কাঠামোই কখনো নাই, এই চেষ্টাও ছিল না। বলে যাচ্ছেন জিয়াউর রহমান সাহেব তিনি মিনিটে ফাঁসিতে অর্ডার দিয়েছিলেন, পুরো বিমান বাহিনীর থেকে শুরু করে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত লোকদেরকে ফাঁসি দিয়েছেন। এটা নিয়ে তো কথা বলতে গেলে তো অনেক সময়ের প্রয়োজন হয়। আপনি খেয়াল করে দেখবেন, এই যে মার্শাল কোর্টও কিন্তু এটা বড় সম্ভব না, সেখানে কোর্ট গঠিত হইতে হয়, সেখানে আত্মপক্ষের সমর্থনের এক ধরনের সুযোগ থাকে, সেটা তো জিয়াউর রহমান সাহেব করেনি। না না, এটা একটা পার্ট। আরেকটা পার্টে যদি আসেন আপনি, এই এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি কি তার রাজনৈতিক দলের চরিত্রগত প্রমাণ দিয়েছে না?
চৈত্যগত প্রমাণ যদি আপনি কথা বলেন তাহলে 90-এর যে ছাত্র গণ আন্দোলন বলা হয় সেই গণ আন্দোলনের আগে 3 জোটের রূপরেখা হয়েছিল, সেটার উপর তো এম এ আজিজ ভাই সমকাল একটা লেখা লিখেছেন। সে তো মওদুদি ফর্মুলা ফলো করছে এম এ আজিজ। এখন মওদুদ আহমেদ যখন বই লিখতেন ইংরেজিতে লিখতেন, আমাকে তিনি ব্যক্তিগতভাবে বলেছিলেন যে দেখো না আমি ইংরেজিতে বই লিখি যাতে বিএনপির লোক না পড়ে। উনি আবার যখন মাঝে মাঝে লেখেন, লেখাতে কিন্তু কিছুটা সত্য কথা ছিটে ফোটা কিন্তু রাখার চেষ্টা করেন মওদুদ আহমেদ সাহেবের মতন, কিন্তু বলার সময় কিন্তু এলোমেলো বল করেন, এলোমেলো কথাবার্তা বলে ফেলেন। আপনি রাজনৈতিক দলের কোনো সংঘাতে বিএনপি পড়ে না, এইটা যদি আমার প্রমাণ করাতে পারেন, আমি তো আজিজ ভাইয়ের সাথে কোনো তর্কযুদ্ধে কোনোদিন আসবো না। কোন কারণে আপনি রাজনৈতিক দল বলবেন? আপনি এটাকে বললেন না যে সেই 1200 মাইল দূরে রয়েছেন, এটা তো পাকিস্তানি ফর্মুলা। পশ্চিম পাকিস্তানের থেকে যেমন বাংলাদেশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো তৎকালীন পূর্ব পাকিস্তান, বাংলাদেশের মানুষকে কণ্ঠরুদ্ধ করে দেওয়ার চেষ্টা করতো, ঠিক তেমনই কিন্তু এই কাজটা করা হচ্ছে। প্রচার হয় না, কত প্রচার চান, কত প্রচার চান? যে সমস্ত বিভাগীয় সম্মেলন করেছেন, সর্বশেষ যে গরুর হাটের জায়গাটির নাম গোলাপবাগ, যে গোলাপ ফুটিয়েছিলেন, এবং সেখানে কি তার এই যে স্কাইপি প্রথমে তারপরে জুম এগুলো কি সরকার বাধা দিয়েছে? বাধা দিয়েছে, তারপরেও মন ভরে না। তা মন তো ভরবে না, কেননা এই দল কোনো কাঠামো নাই। এটা তো নির্বাচনের আগে বগুড়ার থেকে 4-4 বার নির্বাচিত হয়েছিলেন জিয়াউল হক, তিনি তো বলেই দিয়েছেন এই দলকে আপনারা চেনেন না, সাংবাদিকদের বলেছেন। আপনি ভিডিও ফুটেজ বের করেন, কারণ আমি চিনি, আমি 4-4 বার নির্বাচিত হয়েছে। এই দলের রাজনীতির কোনো কাঠামো নাই, কোত্থেকে এসে কে বলে, কে কোথার থেকে আসে, এই একটা অদ্ভুত একটি দল। তো এই দলের পক্ষে এম এ আজিজ ভাই সওয়াল জবাব দিচ্ছেন, আমার কাছে খুব কষ্ট লাগে। একটা মানুষের কোনো যেখানে রাজনৈতিক চিন্তা ভাবনা নাই, তারাই তো রাজনীতি দল করছে। আমি এখনো তো বলি, নজরুল ইসলাম খান ছাড়া রাজনীতি করে আসছে এমন একজন লোক দেখান তো বিএনপির কেন্দ্রীয় কমিটিতে আছে, স্থায়ী কমিটিতে আছে, দেখান না। সেটা নাই তো, বাস্তবতা এটাই। ওই যে 1 চিমটি মুক্তিযুদ্ধ, 1 মোটা টাকার আল শামস, আর সমাজের এক জগ উচ্ছিষ্ট অংশ এই ঘোটা দিয়ে বানিয়েছিলেন বিএনপি। সেই পথে চলছে বিএনপি। বিএনপির রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ছাড়া, দেশ বিরোধী অবস্থান ছাড়া তাদের কাজকর্মটা কোথায় কোথায় আছে একটু বলেন তো আমাকে। কর্মীরা কি সন্তুষ্ট? সমর্থকরা সন্তুষ্ট? অসংখ্য সমর্থক আছে। কেন আছে? আওয়ামী বিরোধী একটা অংশ বাংলাদেশে অবস্থান করছে। এটা আওয়ামী লীগের প্রান্তিক বিচ্যুতি বলেন, আওয়ামী লীগ বিরোধী অবস্থান বলেন, আর জন্মান্তর ধরে আওয়ামী লীগ বিরোধিতার কারণে বলেন, এগুলো তো রয়ে গেছে। অর্থাৎ সেই জায়গায় কি আওয়ামী লীগের বিএনপির সমর্থকরা কি বিএনপির কেন্দ্রীয় কমিটি কি বিএনপির এই রাজনীতি কাঠামোটা সন্তুষ্ট? মোটেই না। কিন্তু আজিজ ভাই ভাব দেখাচ্ছে সে সন্তুষ্ট। হ্যাঁ, বিষয়টা হলো আমি 2টো প্রশ্ন সংক্ষেপে উত্তর দেই। একটা বলছে রাজনৈতিক দল না, তো আওয়ামী লীগের নেতারা সবসময় বিএনপি নিয়ে প্রশ্ন করে কেন? রাজনৈতিক দল না হলে তাকে নিয়ে সবসময় প্রশ্ন উত্থাপন, তাদের বিএনপি ছাড়া কথাই বলতে প্রশ্ন হলো, প্রশ্নের উত্তর হলো না, এটা উত্তর। আচ্ছা, রাজনৈতিক দল তো বটেই, আচ্ছা বটেই গেল। তারপরে ব্যক্তি কে বগুড়ার কে কইছে এগুলো কয় না, মালিক উকিলের কথা মনে আছে? এগুলো ব্যক্তি ধরে লাভ নাই, ব্যক্তি ধরে লাভ নাই। দ্বিতীয়ত জিয়াউর রহমান ফাঁসি দিছে মিনিটে মিনিটে, তাহের লিফলেট বিতরণ করছে ইয়াতে বিপ্লব করার জন্য সেনাবাহিনীর ভিতরে, সেনাবাহিনীর যে শৃঙ্খলা ফেরত আনতে কি করবে? আপনি বুঝছেন কি করবে? তিনি আর্মির লোক, আর্মির কথা বলছেন সুভাষ দাস, একই কথা বলতেছি, একই কথা বলছে। সেনাবাহিনীতে ডিসিপ্লিন আনতে জিয়াউর রহমান সঠিক কাজটি করেছে। একটা হত্যাকাণ্ডকে, হত্যাকাণ্ড না, আর্মির ডিসিপ্লিন, আজিজ ভাই 1-2 জন না, শত শত মানুষকে ফাঁসি দিয়েছে, প্রত্যেকটা কাণ্ডে মানে ফাঁসি হয়েছে। তিনি সকালবেলা ব্রেকফাস্ট করতে যেও ফাঁসির অর্ডার দিয়েছেন। আপনি দেখেন এই দল কোনোদিন মানুষের কাছে গ্রহণযোগ্যতায় আসবে না। এই কারণে আপনি দেখেন, শেষ করছি, 1980 সালে স্বাধীনতা যে পদক দিলেন, খুব দুঃখজনক ঘটনা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মরণোত্তর পদক দিলেন, তার সাথে শর্ষিরার পীরকেও পদক দিলেন। বাংলাদেশ যে বোধ, জাতীয়তা যে বোধ, সেই বোধ কখনোই এই রাজনৈতিক দলের মধ্যে ছিল না। অতএব যেই দল বাংলাদেশ বিরোধী অবস্থানে থাকে
সেই দল কখনো মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। দুজনকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে, 10টা দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।